করব, নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কভার করব, কেপলারের সূত্র কভার করব। তো আজকের ক্লাসের বেশিরভাগ জিনিসই তোমাদের মোটামুটি জানা, কেপলারের সূত্রটা বাদে বাকিগুলো তোমাদের মোটামুটি জানা। সো এগুলার আরেকটু ডিপে যাওয়ার ট্রাই করব আজকে, ঠিক আছে? সো অল ক্লিয়ার, অল রাইট, অল রাইট, অল রাইট, অল রাইট, অল রাইট, অল রাইট, ওকে ওকে ওকে। সো চলো আমরা তাহলে স্টার্ট করি। তাহলে আমরা চলো শুরু করি। প্রথমত হচ্ছে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র। হ্যাঁ, পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র, পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র, ঠিক আছে? পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র, ওকে, পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র। কন্ডিশন, তো আমরা যে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র পড়বো, তো তোমরা সবাই জানো গ্যালিলিও পরন্ত বস্তুর জন্য কয়টা সূত্র দিছে? 3টা সূত্র দিছে। কয়টা সূত্র দিছে ভাইয়া? গ্যালিলিও পরন্ত বস্তুর জন্য কয়টা সূত্র দিছে? গ্যালিলিও পরন্ত বস্তুর জন্য 3টা সূত্র দিয়েছে। তো এই পরন্ত বস্তুর ভাইয়া কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন আছে? 2টা কন্ডিশন। একটা হলো মুক্তভাবে বাতাসের বাধাহীন ভাবে পরন্ত বস্তু, আরেকটা হলো স্থিরাবস্থা হতে আদিবেগ 0 এরকম পরন্ত বস্তু। এই যে এই বান্দাটারে দেখতে পাচ্ছ যে মুক্তভাবে কি করতেছে? ফ্রি ফল করতেছে। যে মুক্তভাবে কি করতেছে? ফ্রি ফল করতেছে। এরা হইলো এমন কিছু বান্দা যারা কি করে, যারা আসলে লেখাপড়া করে না, যারা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে এন্ড এক প্ল্যাটফর্মে গিয়ে অপর প্ল্যাটফর্ম নিয়ে কি করে? সমালোচনা করে। যেমন ধরো অন্য প্ল্যাটফর্মের একটা অনুসারী এখানে এসে বলবে যে এমন এমন এমন, ওই প্ল্যাটফর্ম সেরা, এটা খারাপ। এখানের মানুষজন ওইখানে গিয়ে বলবে, এরকম। সো এটাই হইতেছে কি মুক্তভাবে ওদের অবস্থা লাস্টে গিয়ে কেমন হয়? ওদের অবস্থা লাস্টে গিয়ে এই যে ঠিক এমনটাই হয়, ঠিক আছে? ওরা আসলে কোনো কিছু দিশকুল পায় না। এই ধরনের বান্দাগুলা দেখবা ইন ফিউচার কোনো জায়গায় ভালো জায়গায় চান্সও পাবে না, ওরা ভালো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশও করতে পারে না। ওদের কাজ হইলো কি? ওদের কাজ হইলো মনে করো যে কি এই এই অমুক খারাপ তমুক খারাপ, মানে গীবত করতে ব্যস্ত। জীবনে আর যাই কিছু করো ভাইয়া, গীবত করো না, খুব খারাপ জিনিস এটা, ঠিক আছে? তুমি জীবনে যাই কিছু করো, জিন্দেগিতে কোনোদিন যদি গীবত যদি করো, মানে তুমি ধরো আমার সামনে এসে আরেকজনকে খারাপ বলতেছো বা আরেকজনের সামনে গিয়ে আমারে খারাপ বলতেছো, ঠিক আছে? এটা খুবই খারাপ। এন্ড ইহকালে এটার শাস্তি তুমি পাবাই, পরকালে এটার শাস্তি আরো ভয়াবহ। সো এই কাজ থেকে অবশ্যই তোমরা কি থাকবা? বিরত থাকবা, ঠিক আছে? তো দেখো তাহলে এই যে মুক্তভাবে, এটা হলো ফ্রিলি ফলিং অবজেক্ট। এটা হলো একটা কি? ফ্রিলি ফলিং অবজেক্ট। এটা হলো একটা ফ্রিলি মুক্তভাবে পরন্ত বস্তু আর কি, ফ্রিলি ফলিং অবজেক্ট। ফ্রিলি ফলিং অবজেক্ট বা কি মুক্তভাবে পরন্ত বস্তু, ঠিক আছে? মুক্তভাবে পরন্ত বস্তু। আমি অনেক স্টুডেন্টকে দেখি, এই যে বিভিন্ন গ্রুপ আছে, প্রতারণা গ্রুপ, অনেকগুলো স্টুডেন্টকে দেখি ধুমায়, মানে একদম ধুমায় কি করতেছে? আরেক টিচারকে পচাইতেছে, ধুমায় আরেক টিচারকে অপমান করতেছে। মানে লাইক এখনকার স্টুডেন্ট সেন্টিমেন্ট চিন্তা করলে খুব কষ্ট লাগে। কষ্ট না, আসলে তোমাদের জন্য মায়া হয় আর কি, বুঝছো? আমরা আমাদের বয়সে আমাদের বাবা মারা আমাদেরকে যেভাবে শেখাইছে যে টিচার আর নেক্সট টু ইউর প্যারেন্টস, মানে তোমাকে তোমার বাবা মার পরে তোমার যদি কাউকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাইতে হয়, দ্যাট ইজ ইউর টিচার। এন্ড তোমরা ওইটা ওই মানে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিতে যখন যাই, রিয়েলিটি তখন দেখতে পাই যে ওয়ে মোর ডিফারেন্স। এন্ড সব স্টুডেন্ট করে না, বাট যারা করে ভাই বিশ্বাস করো, আজকে একটা কথা মাথায় রাখবা, তুমি আজকে যেটা করতেছো এটা তোমার কাছে রিপিট আসবেই। এভরি বাউন্স হ্যাজ এ বাউন্স ব্যাক। মানে তুমি যে বাউন্সটা মারবা ওই বাউন্সের ব্যাক কিন্তু আসবে। এন্ড তুমি যদি পজিটিভলি বাউন্স মারো, তোমার কাছে এটা সৃষ্টিকর্তা বিশাল বড় পজিটিভ আকারে বাউন্সটা ব্যাক করবে। তুমি যদি নেগেটিভ বাউন্স মারো, তোমার কাছে ওই নেগেটিভ বাউন্সের এফেক্টটা এমন ভাবে আসবে তুমি কল্পনাই করতে পারবা না। সো নেভার এভার জাজ ইওর টিচার, বিকজ তুমি যখন তোমার টিচারকে জাজ করবা, তোমাদের এখনো তোমার টিচারকে জাজ করার যোগ্যতা হয় নাই, ঠিক আছে? মানুষ যত বেশি যোগ্য হয় তত বেশি হাম্বল হয়, তত বেশি বিনয়ী হয়। সো অলওয়েজ ট্রাই করবা বিনয়ী হতে। বিনয়ী হইলে অনেক কিছু শিখতে পারবা। জ্ঞান অর্জনের 3টা ধাপ আছে। জ্ঞান অর্জনের রাস্তা কয়টা জানো? মানে স্টেপ কয়টা জানো? জ্ঞান অর্জনের স্টেপ হলো 3টা। আজকে প্রথম দিন ক্লাসে আসছি, একটু জ্ঞান দেয়া যায় আর কি তোমাদেরকে। তোমাদের অনেকের একটু বিবেক বুদ্ধি একটু কম, সো সমস্যা নেই, তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের প্রতি অনেক ভালোবাসা আছে আমার। তো তোমাদেরকে এথিক্যাল মানে এথিক্স এর শিক্ষা দেওয়াটাও আমার রেসপন্সিবিলিটিস এর মধ্যে পড়ে, ঠিক আছে? আমি তোমাদের শুধুমাত্র যে ফিজিক্স পড়াবো তা না,
একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে এথিক্স এর কিছু জায়গাও ক্লিয়ার করতে হবে। সো তোমাদেরকে একটা কথা বলি, আজকে এই কথাগুলো একটু মাথায় রাখবা তোমরা। জ্ঞান অর্জনের কয়টা পার্ট জানো? 3টা পার্ট। প্রথম পার্টে একটা মানুষ যখন জ্ঞান অর্জনের ফার্স্ট পার্টে থাকে তখন সে নিজেকে অহংকারী মনে করে, ও নিজেকে অ্যারোগেন্ট মনে করে, ও মনে করে যে আমি অনেক কিছু জানি। সেকেন্ড ধাপে গিয়ে, তাহলে প্রথম ধাপে কি মনে করে? প্রথম ধাপে অনেক মানুষজন প্রথম ধাপেই থাকে, ওরা প্রথম ধাপে মনে করে আমি সব জানি, আমার মতো কেউই জানে না। প্রথম ধাপে একটা মানুষ তার জ্ঞান অর্জনের প্রথম ধাপে এইটা মনে করে। সেকেন্ড ধাপে গিয়ে ও বিনয়ী হয়। জ্ঞান অর্জনের সেকেন্ড ধাপে যখন যাই তখন সে বিনয়ী হয়, মানে তখন সে বুঝতে পারে যে সে আসলে যা জানে ওই জানাটাই শেষ জানা না। পুরো একটা সমুদ্র পানি যদি হয়, ও ওই পানির এক ফোঁটাই জানে। এইটুকু বোধ যখন নিজের মধ্যে জন্ম নেয় তখন সে জ্ঞান অর্জনের দ্বিতীয় ধাপে গিয়ে বিনয়ী হয়। অ্যান্ড জ্ঞান অর্জনের সর্বোচ্চ ধাপে গিয়ে 3 নাম্বার ধাপে গিয়ে সে তার অজ্ঞতা সম্পর্কে অগাধ জ্ঞান লাভ করে। মানে সে এটা বুঝতে পারে সে আসলে যা জানে সে আসলে কিছুই জানে না। বুঝতে পারছো? তো জ্ঞান অর্জনের প্রথম ধাপ হওয়া উচিত বিনয়ী হওয়া। তুমি বিনয়ী যদি না হও তুমি জীবনেও কিছু শিখতে পারবে না, এইটা মাথায় রাখো, ঠিক আছে? হইতে পারে অফলাইনে অনলাইনে পড়াইতেছি, ঠিক আছে, হইতে পারে অনলাইনে পড়াইতেছি, অনেকে অনেক রকম ভাবে, মানে নট অনলি আমি, অনেক টিচারই তো পড়াচ্ছে, তাই না? আমরা 10 মিনিট স্কুলে পড়াচ্ছি, অন্য প্ল্যাটফর্মে তো পড়াচ্ছে, সবাই তো টিচার, তোমাকে সবাই শেখাচ্ছে। তুমি যদি একদিন কারো থেকে একটা অক্ষরও শিখে থাকো তার জন্য ইউ শুড বি রেসপেক্টফুল উইথ হিম, টু হিম। তোমার ওই মানুষের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত, কারণ ওই মানুষের ওই শিক্ষাটা তোমার লাইফের কোন পর্যায়ে গিয়ে কাজে লাগবে ইউ ডোন্ট নো। বুঝতে পারছো? সো অলওয়েজ হাম্বল থাকবা। আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, ঠিক আছে, শিক্ষিত বেয়াদব হওয়ার চাইতে অশিক্ষিত বিনয়ী হওয়া অনেক ভালো। বুঝতে পারছো? সো তোমার জ্ঞানের লেভেল কম থাক কিন্তু তুমি বিনয়ী হও, তুমি লাইফে অনেক আগাই যাবা। তুমি শিক্ষিত, এই পৃথিবীতে মানে অসৎ মানে অশিক্ষিত মানুষের দ্বারা যতটা না খারাপ কাজ হয়, শিক্ষিত মানুষের শিক্ষিত হওয়ার মাত্রা দ্বারা আরো বেশি খারাপ হয়। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা। সো কখনো তুমি যে শিক্ষাটা গ্রহণ করতেছো এই শিক্ষাটাতে কারো যদি উপকারে আসতে না পারো কখনো কারো অপকারে আসবে না, ঠিক আছে? তাইলে কিন্তু তোমার ফুল শিক্ষাটাই বৃথা, তোমার লাইফটাই বৃথা, ঠিক আছে? এন্ড যারা যারা পরকালে বিশ্বাস করো আর কি, পরকালে তো অবশ্যই বিশ্বাস করা উচিত। ইহকালে তুমি তোমার পাপের শাস্তি পাবা কিন্তু পরকালে আরো ভয়াবহ শাস্তি। সো অনেকে মনে করতে পারো ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছি, না ভাই, তোমার ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার লাভ আছে? আমার লাভ আছে? তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার লাভ নেই, বাট এটা কিন্তু বাস্তব কথা, মাথায় রাখবা। যাই হোক, আসো তাহলে আমরা শুরু করে দিই। পরন্ত বস্তু, পরন্ত বস্তু মানে ফ্রিলি ফলিং অবজেক্ট। আচ্ছা, তো একটা হলো মুক্তভাবে পরন্ত বস্তু, এটা একটা জিনিস। আরেকটা হলো একটা বস্তু, ধরো তোমার বিল্ডিং এর ছাদের উপর একটা বল ধরো স্থির অবস্থায় ছিল, এই বলটাকে তুমি ফেলে দিছো। তো স্থির অবস্থায় যখন ছিল, একটা বল যখন স্থির অবস্থায় ছিল তখন বলটার আদিবেগ ছিল ধরো 0। তো পরন্ত বস্তুর কন্ডিশন 2 রকম হতে পারে, একটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু, একটা হচ্ছে স্থির অবস্থায় পরন্ত বস্তু। এখন এই পরন্ত বস্তু নিয়ে গ্যালিলিও কয়টা সূত্র দিছে জানো? পরন্ত বস্তু নিয়ে গ্যালিলিও 3টা ফর্মুলা দিছে, 3টা সূত্র দিছে। পরন্ত বস্তু নিয়ে গ্যালিলিও কয়টা সূত্র দিছে? পরন্ত বস্তু নিয়ে গ্যালিলিও 3টা সূত্র দিছে। কয়টা সূত্র? পরন্ত বস্তু নিয়ে গ্যালিলিও কয়টা সূত্র দিছে? 3টা সূত্র দিছে। প্রথম সূত্র, ঠিক আছে, প্রথম সূত্রে গ্যালিলিও কি বলতেছে? তো প্রথম সূত্রে গ্যালিলিও কি বলতেছে দেখার আগে আমরা এই জিনিসটা একটু দেখি, এক্সপেরিমেন্ট একটু দেখি, ঠিক আছে? তো নরমালি তুমি চিন্তা করো, নরমালি তুমি এই এক্সপেরিমেন্ট একটু দেখো, নরমালি চিন্তা করো, এই যে একটা লোহার বল আর একটা পালক, তুমি যদি নরমালি তোমার বিল্ডিং এর ছাদ থেকে ফালাও, কে আগে পড়বে? তো এটা খুবই কমন সেন্স মেক করে যে লোহার বলটাই আগে পড়বে, তাই না? ধরো 1 কেজি, একটা 1 কেজি ভরের লোহার গোলক আর একটা 1 কেজি ভরের পালক, গিনি পালক আর কি, তুলা, ঠিক আছে? 1 কেজি ভরের একটা লোহার গোলক আর একটা হচ্ছে কি 1 কেজি ভরের তুলা। তো তুমি নরমালি তোমার বাসার ছাদ থেকে যদি তুমি কি করো, একটা 1 কেজি ভরের লোহার গোলক আর একটা 1 কেজি ভরের তুলা যদি ফেলো, দুইটাই একই ভরের বস্তু, দুইটাই হলো একই ভরের বস্তু, নরমালি তুমি যদি ফালাও কি হবে? লোহার বলটা আগে পড়বে
ওই গিনি পালকটা পরে পড়বে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন নর্মাল কন্ডিশনে ফেলো তখন বাতাসের বাধা কাজ করে। বায়ু যেখানে আছে, বায়ু যুক্ত স্থানে যদি কি করো, ফেলাও, তাহলে কি হবে? বায়ুযুক্ত স্থানে যেটা হয় সেটা হলো ওখানে বাতাসের বাধাটা কাজ করে। বাতাসের বাধাটা কাজ করে না, বাতাসের একটা বাধা কাজ করে। তো বাতাসের বাধাটা লোহার গোলকের উপর যতটা না কাজ করতে পারে, ওই গিনি পালকের উপর তত বেশি কাজ করতে পারে। সো এই কারণে গিনি পালকটা স্টেপ 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 পরে, কিন্তু লোহার গোলকটা বাতাসের বাধা কম হওয়ার কারণে, লোহার গোলকের উপর বাতাসের ঘর্ষণ বলটা কম হওয়ার কারণে আগে পড়ে যায়। তো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রের জন্য প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো বায়ু শূন্য স্থান হওয়া লাগবে। সো গ্যালিলিওর সূত্রের কন্ডিশনটা কি? গ্যালিলিওর সূত্রের কন্ডিশনটা কি? দেখো কন্ডিশন, গ্যালিলিওর সূত্রের কন্ডিশনটা হচ্ছে কি ভাইয়া? গ্যালিলিওর সূত্রের কন্ডিশনটা হলো বায়ু শূন্য স্থান হওয়া লাগবে। কন্ডিশনটা কি লিখে ফেলো। কন্ডিশনটা হচ্ছে কি? বায়ু শূন্য স্থান হতে হবে। কি হতে হবে? বায়ু শূন্য স্থান হতে হবে। কি হতে হবে বস? বায়ু শূন্য স্থান হতে হবে। সো গ্যালিলিও এখানে ঠিক সেই কাজটাই করছে। একটা বায়ু শূন্য স্থানের মধ্যে এই যে দেখো একটা লোহার গোলক আর একটা গিনি পালক, একই ভরের লোহার গোলক আর গিনি পালক যখন একসাথে ফালাইছে, দেখো দুইটা একই সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এই যে একসাথে ফেলছে বায়ু শূন্য, কিন্তু এটা ফুল কিন্তু কি বায়ু শূন্য। সো একটা বায়ু শূন্য সিস্টেম যদি ক্রিয়েট করতে পারো, একটা বায়ু শূন্য সিস্টেম যদি ক্রিয়েট করতে পারো, দুইটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বায়ু শূন্য সিস্টেমে কি হয়? সমান সময়ে কি করে? সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? গিনি পালক মানে যে মানে নরমাল ফিদার আর কি, পালক, কবুতরের পালক চিন্তা করো তাহলেই হয়। হ্যাঁ, সো বায়ু শূন্য সিস্টেম যদি হয়, বায়ু শূন্য সিস্টেম হলে কি হবে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, যেটাই ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। মানে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, যেটা হলো গ্যালিলিওর ফার্স্ট ল। ঠিক আছে? তাহলে গ্যালিলিওর ফার্স্ট ল কি বলতেছে? স্থির অবস্থান হতে, স্থির অবস্থান হতে বিনা বাধা, বাতাসের কোনো বাধা থাকবে না। ঠিক আছে? স্থির অবস্থান হতে বিনা বাধায়, বিনা বাধায় পড়ন্ত বস্তু, স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে। এটাই ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। সবাই বুঝতে পারছে কিনা বলো? দেখতেই পাচ্ছ, প্রমাণটা তো চোখের সামনে দেখতে পাচ্ছ। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবার কি ক্লিয়ার? এইটা রিয়েলিস্টিক্যালি পসিবল, ডেফিনেটলি পসিবল। তুমি বায়ু শূন্য স্থান যদি ক্রিয়েট করতে পারো, অবশ্যই এটা রিয়েলিস্টিক্যালি পসিবল। ঠিক আছে? এটা অবশ্যই পসিবল। ঠিক আছে? এটা সম্ভব। কখন সম্ভব? এই যে এই কন্ডিশনে সম্ভব। বায়ু শূন্য স্থান, বায়ু শূন্য স্থান যদি হয়, সেম ভরে দুইটা বস্তু যদি ফালাও, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু বলো তো। একজন বলতেছে স্যার বায়ু এইভাবে লিখে, আমি লিখছি এইভাবে। বাবারে, তোদেরকে পড়াইতে আসছি ফিজিক্স ক্লাস। ঠিক আছে? বায়ু এমনি লিখলো যেমন বায়ু, এমনি লিখলো তেমন বায়ু। আচ্ছা, এখানে তো বায়ুটাই দেখা যাচ্ছে না। ওই যে বায়ু শূন্য স্থান, এদিকে দিলেও রস্যকার, নিচে দিলেও রস্যকার। ফিজিক্স ক্লাস আইসা বানান ভুল ধরিস না। ঠিক আছে? অভিনবদেব প্রত্যয়, অভিনবদেব প্রত্যয় লিখেছে স্যার বায়ু লিখতে হবে এভাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ অভিনব, তুমি এইভাবেই লিখিও। ও বলতেছে বায়ু লিখতে হবে এইভাবে, আমি লিখছিলাম এইভাবে। এখন আমারটা কি ভুল হয়েছে ভাইয়া? বায়ু শূন্যস্থান তুমি কোথাও পাবা না, তোমাকে ক্রিয়েট করে নিতে হবে। বায়ু শূন্যস্থান ক্রিয়েট করে নেওয়া যায়, মেশিন আছে, মেশিন দিয়ে সব বায়ু বের করে দেওয়া যায়। ঠিক আছে? প্যারা নাই। আচ্ছা, সো
আমরা তাহলে কি ফর্মুলা, তিনটা ফর্মুলা একটু দেখি। এই যে দেখো, ফার্স্ট ল এখানে আরেকটু ডিটেইলে বলে দিছে যে সকল ভরের সকল আকারের বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে পড়বে। অর্থাৎ তুলা যদি টি সময়ে x পরিমাণ নামে, পাথরও টি সময়ে x পরিমাণ নামবে। এটাই ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। ঠিক আছে, এটাই ছিল কি, এটাই ছিল গ্যালিলিওর প্রথম সূত্র, যে সকল ভরের সকল আকারের বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একটা তুলাও যদি বায়ুশূন্য স্থানে টি সময় x পরিমাণ নামে, তাহলে একটা পাথরও সেম। সেকেন্ড ল বলতেছে পরন্ত বস্তুর বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। সেকেন্ড ল কি বলে? সেকেন্ড ল বলে পরন্ত বস্তুর বেগ কিসের সমানুপাতিক? সেকেন্ড ল বলে পরন্ত বস্তুর বেগ। এগুলো সবগুলা ফর্মুলার কন্ডিশন কি হতে হবে? ফর্মুলার কন্ডিশনটা হলো স্থির অবস্থা থেকে। ফর্মুলার কন্ডিশন কি? দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বায়ুশূন্য স্থান, একটা হচ্ছে কি স্থির অবস্থা থেকে পড়তে হবে। ঠিক আছে, ফর্মুলার কন্ডিশন কয়টা? ফর্মুলার কন্ডিশন দুইটা বস্তু যখন পড়বে, এক নাম্বার কন্ডিশন হলো কি স্থির অবস্থা হতে পড়তে হবে, স্থির অবস্থা হতে। ঠিক আছে, স্থির অবস্থা হতে পড়তে হবে। দুই নাম্বার কন্ডিশন হলো অবশ্যই বায়ুশূন্য স্থান হওয়া লাগবে, বায়ুশূন্য স্থান হওয়া লাগবে। সো দেখো, পরন্ত বস্তুর বেগ অবশ্যই স্থির অবস্থা হতে। পরন্ত বস্তুর বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। সময়ের কি? সমানুপাতিক। অর্থাৎ ভি সমানুপাতিক টি। টি হচ্ছে কি? টি সময়ে প্রাপ্ত বেগ হচ্ছে ভি। ঠিক আছে, ভি সমানুপাতিক টি। এখান থেকে কি আসে? v1/t1 সমান v2/t2 আসে। ঠিক আছে, এটা হলো কি সেকেন্ড ল। সেকেন্ড ল হচ্ছে স্থির অবস্থা হতে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। স্থির অবস্থা হতে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। ভি সমানুপাতিক টি, এখান থেকে আসবে v1/t1 সমান v2/t2। থার্ড ল কিসের ল? থার্ড ল হচ্ছে দূরত্বের। থার্ড লতে বলতেছে পরন্ত বস্তুর দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, থার্ড লতে কি বলে? থার্ড লতে বলে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আবারও স্থির অবস্থান হতে আর কি। হ্যাঁ, থার্ড লতে বলা হচ্ছে পরন্ত বস্তুর, থার্ড লতে বলা হচ্ছে পরন্ত বস্তুর কি অতিক্রান্ত দূরত্ব। থার্ড লতে বলা হচ্ছে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কিসের সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? সময়ের বর্গের। কিসের? সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব h, এটা কিসের সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি সময় অতিক্রান্ত দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক। এটাকে যদি আমরা অ্যাপ্লাইড ফর্মে করি, h1/t1 স্কয়ার ইকুয়াল h2/t2 স্কয়ার। সবার ক্লিয়ার কিনা বলো? h1/t1 স্কয়ার ইকুয়াল কত? h2 কত? t2 স্কয়ার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? সবাই একটু লিখে ফেলো, এটা টাইম দিচ্ছি, সবাই একটু লিখে ফেলো। টাইম দিচ্ছি ভাইয়া, ঠিক আছে, টাইম দিচ্ছি, লিখে ফেলো। সবাই একটু লিখে ফেলো ভাইয়া, টাইম দিচ্ছি, সবাই একটু লিখে ফেলো। ঠিক আছে, সবাই একটু লিখে ফেলো। লিখা হলে ডান লিখো। ঠিক আছে, তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম বলতো? পরন্ত বস্তুর তিনটা সূত্র শিখলাম। একটা হচ্ছে প্রথম সূত্র, স্থির অবস্থা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা হতে পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এখান থেকে অ্যাপ্লাইড ফর্ম আসে v1/v2 ইকুয়াল t1/t2 অথবা v1/t1 সমান v2/t2। তিন নাম্বার সূত্র হচ্ছে
h সমানুপাতিক t স্কয়ার, দ্যাট মিন্স h1 বাই t1 স্কয়ার ইজ ইকুয়াল h2 বাই t2 স্কয়ার। আর এই টিটা হচ্ছে কি, মানে টি অতিক্রান্ত দূরত্ব আর কি। তাহলে 3 নাম্বার সূত্র হচ্ছে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। একটু লিখতে বলেন কেন? পুরাটাই লিখবো, লিখা হলে ডান লিখো তো। হোপফুলি এটা লিখা শেষ, তাও আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতেছি। যারা যারা এখনো লিখো নাই লিখে ফেলো। 1 2 3 4 5, হোপফুলি ডান। এছাড়াও তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে ক্লাসের মধ্যে মনোযোগ দাও। কারো কোনো ডাউট থাকলে আমাদের ডাউট সলভ সেগমেন্টে টিচার আছে, সো ডাউট সলভ সেগমেন্টে থাকা টিচার দিয়ে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। এই যে দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোয়েশ্চেনটা কি বলছে দেখো, যে ধরো একটা বল স্থির অবস্থানে আছে, তার আদিবেগ 0, ভূমি থেকে তার দূরত্ব হলো 200 মিটার। একটা বল স্থির অবস্থায় আছে, তার আদিবেগ 0। একটা বল স্থির অবস্থানে আছে, তার আদিবেগ 0, ভূমি থেকে বলটার দূরত্ব 200 মিটার। বলটা প্রথম 2 সেকেন্ডে 19.6 মিটার দূরত্ব অতিক্রম করলো। তো আমাকে কোয়েশ্চেনে বলছে গ্যালিলিওর সূত্র ব্যবহার করে দেখাও যে আরো 3 সেকেন্ড পর বস্তুটা ভূমি হতে কত উপরে থাকবে। আরো 3 সেকেন্ড পরে বস্তুটা ভূমি হতে কত উপরে থাকবে, ওইটাই আমাদেরকে কি করতে বললো, ফিগার আউট করতে বললো। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো আবারও বলতেছি যে ভূমি হতে একটা বল 200 মিটার উপরে আছে। আবারও বলতেছি ভূমি হতে একটা বল 200 মিটার উপরে আছে। ভূমি হতে একটা বল 200 মিটার উপরে আছে। গ্যালিলিও বলল, মানে এখানে কোয়েশ্চেনে একটা কন্ডিশন দিল, 2 সেকেন্ড পর, ধরো ভূমি হতে 200 মিটার উপরে একটা বস্তু বা একটা বল স্থির অবস্থানে আছে। এখন যেটা হলো সেটা হচ্ছে 2 সেকেন্ড পর বলটা নিচের দিকে কতটুকু নেমে আসলো, 19.6 মিটার নেমে আসলো। 2 সেকেন্ড পর এই বলটা কতটুকু নেমে আসছে, 19.6 মিটার। আমাকে কোয়েশ্চেন করছে আরো 3 সেকেন্ড পর বস্তুটা কত নিচে নামবে, মানে ভূমি হতে কত উপরে থাকবে। মানে আরো 3 সেকেন্ড পর, ধরো আমি ধরে নিলাম আরো 3 সেকেন্ড পরে এটা ভূমি থেকে কত উচ্চতে থাকবে সেটা বের করতে বলেছে। এটাই হলো কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বুঝে গেছে ভাইয়া? কোয়েশ্চেনটা বুঝে গেছে কিনা বলো তো? কোয়েশ্চেনটা কি বুঝে গেছে? কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা একটু জানাও। কোয়েশ্চেনটা সবাই কি বুঝছি? কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও তো ভাইয়া। কোয়েশ্চেনটা কি সবার ক্লিয়ার? কোয়েশ্চেনটা কি সবার ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার? কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা? কোয়েশ্চেনটা হোপফুলি তোমার ক্লিয়ার, তোমাদের সবার ক্লিয়ার কোয়েশ্চেনটা। তো আমাদের দেখো এখানে তাহলে কি দেওয়া আছে, এটা হচ্ছে h1 কত সেকেন্ডে, 2 সেকেন্ড। এটা হলো t1। t2 এর মান কত কেউ কি বলতে পারবা? t2 এর মান কত? t2 এর মান t2 এর মান কত কেউ কি বলতে পারবা তোমরা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t2? t2 এর ভ্যালুটা কত ভাইয়া বলো তো? বলছে আরো 3 সেকেন্ড পরে বস্তুটা কত উপরে থাকবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t2? t2 এর ভ্যালু কত? t2 এর ভ্যালু কত? আমরা t1 দেখতেছি ফ্রম দ্য কোয়েশ্চেন 2 সেকেন্ড, h1 দেখতেছি 19.6 মিটার। ওকে ফাইন। কথা হলো t2 এর ভ্যালুটা কত? t2 এর ভ্যালুটা কত কেউ বলতে পারবা? এনিওয়ান? t2 এর ভ্যালু কত? কোয়েশ্চেন দেখে যারা যারা 3 সেকেন্ড বলছো সবার ভুল হয়েছে। অ্যাকচুয়ালি t2 এর ভ্যালু হচ্ছে 5। ভেরি গুড, যারা যারা 5 বলছো ভেরি গুড। কেন 5? প্রথম 2 সেকেন্ডে এতটুকু গেছে, আরো 3 সেকেন্ড পরে, তাহলে আমি ধরে নিলাম প্রথম 2 সেকেন্ড পরে আরো 3 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড? আরো 3 সেকেন্ড। কোয়েশ্চেনের ভাষা বুঝতে হবে। আরো 3 সেকেন্ড মানে 5 সেকেন্ডে। 2 সেকেন্ডে যাই 19.6 মিটার, 5 সেকেন্ডে কতটুকু যাই কিভাবে বের করব আমরা? এই ফর্মুলা দিয়ে আমরা h2 বের করব, যেখানে আমাদের t2 এর ভ্যালু কত হবে?
T2 এর ভ্যালু হবে 3 যোগ প্রিভিয়াসলি কত ছিল 2 সমান 5 সেকেন্ড। T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু হচ্ছে কত সেকেন্ড? T2 এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড। এখন আমরা H2 বের করব, তার মানে টোটাল এখান থেকে টোটাল 5 সেকেন্ড পরে ধরে নিলাম বস্তুটা এইটুকু আসবে, এটাই হলো H2। এই যে 2 সেকেন্ড পরে 3 সেকেন্ড, তাহলে টোটাল এখান থেকে টোটাল 2 সেকেন্ড আর 3 সেকেন্ড 5 সেকেন্ডে বস্তুটা টোটাল ধরে এতটুকু আসবে। এন্ড H2 এর মান আসবে যত 200 থেকে তুমি যদি তত বাদ দাও, এই যে এটা হলো H2, তাহলে তুমি এই যে ভূমি থেকে কতটুকু আছে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো বের করি, তাহলে H2 এর মান কত আসলো? 122.5। H2 এর মান কত আসলো? 122.5। আমাকে কোশ্চেনে কি বলছে? ভূমি হতে কত উপরে থাকবে? বস্তুটা এদিকে নিচে নামলো কতটুকু? 122.5। টোটাল দূরত্ব কত? 200। তাহলে ভূমি থেকে কত উচ্চতা থাকবে? তুমি যদি 200 থেকে কি করো 122.5 বাদ দাও, যত থাকবে বস্তুটা ভূমি থেকে ঠিক তত উচ্চতাতেই থাকবে। তাহলে 200 থেকে আমি কি করব 105.5 বাদ দিব 77.5। ভূমি থেকে কত মিটার উচ্চাই থাকবে? ভূমি থেকে এই যে দেখো এই যে ধরে নিলাম বস্তুটা 5 সেকেন্ডে H2 মানে 122.5 মিটার অতিক্রম করে এখানে আসছে, তার মানে এটা আর কত 200 বিয়োগ 122.5, তার মানে আর 77.5 মিটার উচ্চতাতে থাকবে। বস্তুটা ভূমি হতে 77.5 মিটার উচ্চতাতে থাকবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আবার একটু বলতেছি কোয়েশ্চেনটা, আবার একটু দেখো, আবার একটু বুঝাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। ঠিক আছে, সবাই মনোযোগ দিলেই বুঝে যাবা। তো আমাদেরকে এখানে কি বলেছে? আমাদেরকে এখানে বলেছে যে একটা বস্তু ভূমি থেকে 200 মিটার উচ্চতায় আছে, বস্তুটা প্রথম 2 সেকেন্ডে 19.6 মিটার নামে, তার মানে 2 সেকেন্ডের নামে সে এত মিটার। পরে বলছে আরো 3 সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, তার মানে আমার ধরে নিতে হবে 2 সেকেন্ডে এতটুকু আসছে, আরো 3 সেকেন্ড পর বস্তুটা কতটুকু আসবে, মানে টোটাল 3 আর 2 টোটাল 5 সেকেন্ডে বস্তুটা স্থির অবস্থা থেকে কত মিটার উচ্চতায় আসলো সেটা বের করব কি দিয়ে? H2 দিয়ে। তো H2 বের করলাম 122.5, তাহলে সে এখান থেকে এখানে টোটাল কতটুকু আসছে 122.5, পুরো দূরত্ব কত 200, তাহলে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে? 200 বিয়োগ 122.5 সমান 77.5 মিটার উচ্চতায় আছে। ক্লিয়ার সবার? কত উচ্চতায় থাকবে? 77.5 মিটার উচ্চতায় থাকবে। সবার ক্লিয়ার কিনা একটু বলো? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কিনা একটু বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান। সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান। ওকে, সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান। ওকে, সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান। সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, অলরাইট, সবার ক্লিয়ার। ওকে, ফাইন। এখন আমরা দেখব গ্র্যাভিটি। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব গ্র্যাভিটি। গ্র্যাভিটি, ঠিক আছে? এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব গ্র্যাভিটি। তো ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা ধরো সূর্য, ঠিক আছে? পৃথিবী আর সূর্য। সো মহাকর্ষ জিনিসটা কি? তো প্রথমত মহাকর্ষ হচ্ছে এক ধরনের আকর্ষণ বল। এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। সো এই আকর্ষণ বলের নামটাই হচ্ছে কি? মহাকর্ষ। সো এই জিনিসটা আমার বেশিক্ষণ পড়ানো লাগবে না, কারণ তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র ক্লাস 7 এ পড়ছো, ক্লাস 8 এ পড়ছো, ক্লাস 9 এ পড়ছো, ক্লাস 10 এ পড়ছো, এইচএসসি তে এসে পড়তেছো, সেম জিনিস। সো বেশি টাইম এটাতে আমরা ওয়েস্ট করব না। তো মহাকর্ষ প্রথমে কি? মহাকর্ষ হলো এক ধরনের কি বল? আকর্ষণ বল, অ্যাট্রাকশন ফোর্স। আকর্ষণ বল, মহাকর্ষ বল কেমন বল? আকর্ষণ বল। এখন কথাটা হচ্ছে কি? কথাটা হচ্ছে কি? প্রথম শর্তটা বুঝি নাই ভাইয়া, উচ্চতা এবং সময়ের। উচ্চতা এবং সময়ের প্রথম সূত্র হচ্ছে মানে গ্যালিলিওর প্রত্যেকটা সূত্রের প্রথম শর্ত হচ্ছে স্থির অবস্থা হতে পড়তে হবে। স্থির অবস্থায়, একটা বস্তু স্থির অবস্থায় ছিল, এই যে যেমন এই বস্তু স্থির অবস্থায় ছিল, এইভাবে পড়তে হবে। এরকম বস্তুর ক্ষেত্রেই কি ঘটবে? তোমার
গ্যালিলিও সূত্র। আচ্ছা, উত্তরের প্রথম সূত্র সত্য এখানে বোঝা নাই। আচ্ছা, এখানে প্রথম সূত্র হচ্ছে 2 সেকেন্ডে 19.6 মিটার নামে, এরাই হলো প্রথম সত্য। 2 সেকেন্ডে 19.6 মিটার নামে, তাহলে পরের 3 সেকেন্ড মানে টোটাল 5 সেকেন্ডে কতটুকু নামবে, এই ফর্মুলা দিয়ে বের করছে। দ্যাটস ইট। তাহলে এখন আসো, কথা হচ্ছে এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতে চাই, সেটাই হলো মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ বল, এটাকে অভিকর্ষ বলা হয়। যেমন আমার সাথে তোমার যে কানেকশন, আকর্ষণ, বা পুরো পৃথিবীর প্রত্যেকটা বস্তুকণা একটার সাথে আরেকটার যে আকর্ষণ, এটাই হলো কি মহাকর্ষ বা গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটি। সো পৃথিবী যেমন সূর্যকে আকর্ষণ করতেছে, সূর্য তেমন পৃথিবীকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, তো এখন কথা হলো, দেখো আমি ধরে নিলাম পৃথিবীর ভর হচ্ছে m1, সূর্যের ভর হচ্ছে m2। পৃথিবী সূর্যকে আকর্ষণ করতেছে f1 বলে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করতেছে f2 বলে। এরপরে পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ধরো r। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র এটা আমরা জানি না, যে নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হচ্ছে যে ওই আকর্ষণ বলের মানটা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, ওই আকর্ষণ বলের মানটা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা জিনিস যদি আমি কম্বাইন করি, তাহলে আমার কি আসবে, f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই কত r স্কয়ার। এগুলো কি পড়াতে হবে? তাহলে f ইকুয়াল g ইনটু m1 m2 বাই কত r স্কয়ার, যেখানে আমাদের জিটা হলো কি একটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জিটা হলো কি, জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি এর একটা ভ্যালু আছে, জি এর ভ্যালুটা কত, জি এর ভ্যালুটা হলো 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র, যে এই পৃথিবীতে থাকা দুইটা বস্তুকণা, যেমন এই যে পৃথিবী সূর্যকে f2 বলে টানতেছে, সূর্য পৃথিবীকে f1 বলে টানতেছে। নাম্বার 1 কথা হলো f1 আর f2 আসলে সমান। মানে আমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করতেছি, পৃথিবীও আমাকে একই বলে আকর্ষণ করতেছে। বলগুলা কিন্তু সমান। আকর্ষণ বলটা অলওয়েজ ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। বস্তু বড় হোক বা ছোট হোক, আকর্ষণ বলের মানটা কি হবে না, চেঞ্জ হবে না। সো ধরে নিলাম ওই আকর্ষণ বলটা F, আমি ধরে নিচ্ছি ওই আকর্ষণ বলটা F। এখন নিউটন বলতেছে যে এই আকর্ষণ বলের মানটা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের, এই যে কেন্দ্রের সংযোগকারী রেখার মধ্যবর্তী দূরত্ব আর কি, সো তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বল এই যে সংযোগকারী রেখা বরাবর কাজ করে, এই বলটা কি করে, সংযোগকারী সরল রেখা বরাবর কাজ করে। এন্ড এখান থেকে আমরা এই দুইটা ফর্মুলাকে কম্বাইন করলে F সমানুপাতিক m1 m2 বাই r স্কয়ার, সমানুপাতিক চিহ্ন উঠাবো, সমানুপাতিক ধ্রুবক বসাবো g, সো F ইকুয়াল g ইনটু m1 m2 বাই r স্কয়ার। এখানে gটা হলো কি, gটা হলো আসলে একটা সমানুপাতিক ধ্রুবক, g এর একটা নাম আছে, সেই নামটা হলো কি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন কি ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? জি এর এককটা হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিস তো মানে একদম ছোটবেলা থেকে পড়ে আসছো তোমরা, একদম ছোটবেলা থেকে, তো এই জিনিসটা ভুল হওয়ার কোনো কথাই নাই। ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক কেন? কারণ তুমি ভর যত বাড়বে আকর্ষণও তত বাড়বে, যে জিনিস যত বড় তার আকর্ষণ ক্ষমতা তত বেশি। ঠিক আছে, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এই কারণেই বলা হয় কারণ এই মানটা কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, এই মানটা কখনোই চেঞ্জ হয় না। আরেকবার বুঝাচ্ছি, এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিচের দিকে কি করে, আকর্ষণ করে। তো এখন কথা হচ্ছে
এই আকর্ষণ বলের মানটা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বলটা এই যে সংযোগকারী যে রেখাটা, এই রেখা বরাবর কাজ করে, আকর্ষণ বলটা এই রেখা বরাবর কাজ করে। তুমি যদি এই দুইটা ইকুয়েশন কম্বাইন করো তাহলে F সমানুপাতিক m1 m2 বাই r স্কয়ার, সো F ইকুয়াল g ইনটু m1 m2 বাই r স্কয়ার। সো g টা কি? g টা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা কখনোই চেঞ্জ হয় না। আর g এর ভ্যালু হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, মাত্রাটা বের করে দেখান। ঠিক আছে, মাত্রাটা বের করে দেখাই। সো দেখো এককটা কিভাবে আসছে একটু দেখো, এককের মানটা কিভাবে আসছে। F ইকুয়াল কত? g m1 m2 বাই কত? d স্কয়ার। সো g ইকুয়াল কত? g ইকুয়াল হলো f d স্কয়ার ডিভাইডেড বাই m1 ইনটু m2। ঠিক আছে, এটা হলো কিসের মান? এটা হলো g এর মান। আচ্ছা, এখন মজার বিষয়টা কি? মজার বিষয়টা হলো তোমার এখান থেকে দেখো বলের একক কি? নিউটন। একক বের করতেছি আমরা, কি বের করতেছি? প্রথমে একক বের করতেছি। এগুলো একদম বেসিক পড়া ভাইয়া, এগুলো একটু একদম বেসিক পড়া। দেখো নিউটন, ডি এর একক কি? মিটার। এই যে মিটার, মিটারের উপর কি আছে? স্কয়ার, এই যে স্কয়ার। আর নিচে কেজি, m1 ও কেজি m2 ও কেজি, একক আর কি কেজি ইনটু কেজি। তাহলে দেখো কি আসে? নিউটন মিটার স্কয়ার বাই কি? কেজি স্কয়ার। তার মানে কি? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এটাই হলো একক, এটাই হলো জি এর একক। মাত্রাটাতে আসি, এবার আসো মাত্রা। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো মাত্রা। মাত্রা শিখবো, রাইট? এবার আমরা কি শিখবো? মাত্রা শিখবো। বলের মাত্রা কি? বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স 2। এই যে বলের মাত্রা, বলের মাত্রা ভর গুণ ত্বরণ এম এল টি ইনভার্স 2 ইনটু ডি এর মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দূরত্বের মাত্রা কি? এল, তার মানে এল স্কয়ার ডিভাইডেড বাই ভরের মাত্রা, m1 এর মাত্রাও ক্যাপিটাল এম, m2 এর মাত্রাও কি? ক্যাপিটাল এম। সো am কাটে, আর কি থাকে? এই যে এল কিউব থাকে, এল কিউব টি ইনভার্স 2, আর নিচে এম আছে, তাহলে কি? এম ইনভার্স 1। তাহলে এটাই হলো আমার কিসের মাত্রা? এটাই হলো জি এর মাত্রা। তাহলে আমরা জি এর একক দেখলাম, এটা জি এর মাত্রা দেখলাম। মাত্রাটা অবশ্যই কি ইউজ করবা? থার্ড ব্র্যাকেট ইউজ করবা, এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1। অবশ্যই কি ইউজ করতে হবে? থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তোমাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমরা একক মাত্রা দেখলাম, তাৎপর্যটা একটু দেখে নি, জি এর তাৎপর্য। হ্যাঁ, আমরা এখন কি দেখবো? জি এর তাৎপর্যটা একটু দেখবো, জি এর তাৎপর্য। আমরা জি এর তাৎপর্যটাও একটু দেখে নি। আমরা এখন কি দেখবো? জি এর তাৎপর্যটাও একটু দেখবো। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, এটাকে তুমি যদি ইকুয়েশন নাম্বার 1 দাও, তাহলে এখন একটু চিন্তা করো, 1 নং সমীকরণে আমরা যদি চিন্তা করি যে m1 ইকুয়াল যদি 1 কেজি এবং m2 ইকুয়াল যদি 1 কেজি হয়, তার মানে এই যে m1 চিন্তা করলে, এই যে m1 ইকুয়াল যদি 1 কেজি, আবার এখানে যদি আমি একটা m2 ভরের বস্তু চিন্তা করি, এটাও যদি 1 কেজি হয় এবং ডি ইকুয়াল যদি 1 মিটার হয়, তার মানে এই যে তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি কত মিটার হয়? 1 মিটার হয়। দূরত্ব অলওয়েজ কি? দূরত্ব হচ্ছে অলওয়েজ প্রথম বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ডি হচ্ছে কি? ডি এর তাৎপর্য কি? ডি হলো প্রথম বস্তুর কেন্দ্র থেকে, ডি লিখতে পারো ভাই, আর লিখতে হবে কোনো কথা নাই, ডিস্টেন্স ডি দিয়ে লেখা যায়, কোনো প্যারা নাই। ঠিক আছে, এগুলো কি বলস তোরা? তাহলে ডি মানে ডিস্টেন্স লিখতে পারো, এগুলো কি জিজ্ঞেস করো উল্টাপাল্টা, বেসিক জিনিস একদম। তাহলে দেখো এই যে ডি এর মানটাও যদি 1 মিটার হয়, তাহলে দেখো যদি 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে থাকে, তো এই ভ্যালুটা যদি আমি 1 নম্বরে বসাই, তাহলে আমার জি এর মান কত আসবে? জি ইকুয়াল আসবে এফ ইন্টু 1 স্কয়ার ডিভাইডেড বাই 1 ইন্টু 1। তাহলে তখন জি ইকুয়াল কি আসবে? এফ আসবে। ঠিক আছে, তার মানে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকেই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে দেখো 1 কেজি ভরের দুইটা বস্তু, 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে থাকলে ওই মানটা যদি আমি এখানে বসাই, তাহলে জি ইকুয়াল কি আসে? এফ আসে।
ঠিক আছে, তার মানে 1 কেজি ভরে দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্ব থেকে যে বলে পরস্পর আকর্ষণ করে তাকেই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে লিখে রাখো, অর্থাৎ এক কেজি ভরের দুইটি বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে থেকে যে বলে পরস্পরকে কি করে আকর্ষণ করে, যে বলে পরস্পরকে কি করে আকর্ষণ করে তাকেই কি বলে, তাকেই জি বলে। জি মানে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে আর কি, তাকেই কি বলে, তাকেই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাকেই কি বলে, তাকেই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই পেজ সবার ক্লিয়ার? এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো ডেটা দিয়ে দিছে এক পেজে, খুবই ইম্পর্টেন্ট। এই পেজটা সবার ক্লিয়ার কিনা একটু বলো। ঠিক আছে, সবার ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? এটাই হলো জি এর তাৎপর্য। সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হলে একটু ডান লিখো, ওকে? সবার লেখা হলে একটু ডান লিখবা, সবার লেখা হলে একটু ডান লিখবা। ওকে, অলরাইট, ক্লিয়ার। সো তাও আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতেছি, যারা লিখতে পারো নাই তারা স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। এল কিউব কিভাবে হলো? এই যে দেখো, একটা এল আর একটা এল স্কয়ার, এল আর এল স্কয়ার গুণ করলে এল কিউব। ওকে, অলরাইট। আগের পেজ যারা দেখো না, এই যে আগের পেজ, আগের পেজ যারা যারা দেখো নাই, আবারও কাউন্ট করতেছি। 1 2 3 4 5। স্ক্রিনশট তুলে নাও। 1 2 3 4 5। হোপফুলি স্ক্রিনশট নেওয়া শেষ। সবাই বাড়ির কাজ সাবমিট করবা 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্ট গ্রুপে। আচ্ছা, চিন্তা করো, এটা হলো ধরো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, এটা হচ্ছে কি পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবী। ধরো পৃথিবীর উপরে কি আছে ভাইয়া? পৃথিবীর উপর একটা আপেল গাছ আছে, ঠিক আছে? স্বাভাবিক। পৃথিবীর উপর কি আছে? ধরে নাও পৃথিবীর উপর একটা, পৃথিবীর উপরে কি আছে? একটা আপেল গাছ আছে, আপেল গাছ আছে। তো আপেল গাছে কি থাকবে? আপেল গাছে আপেল থাকবে, এ ফর অ্যাপেল, বি ফর বড় আপেল, তাই না? এটাই হলো সেই আপেল। দেখতে খুবই সুন্দর হয়েছে আপেলটা। ওকে, আপেল গাছে কি থাকবে? আপেল থাকবে। এই যে আপেল আছে, পাতাও দিয়ে দিলাম সুন্দর করে, আপেল পাতা। আচ্ছা, এই ভালো করে চিন্তা করো। হ্যাঁ, পৃথিবীর উপরে একটা আপেল গাছ, তো পৃথিবীর উপরেই তো থাকবে, ভূপৃষ্ঠে তো আপেল গাছ থাকবে নাকি ভিতরে থাকবে? আচ্ছা, যাই হোক, পৃথিবীর ভর হলো ধরো ক্যাপিটাল এম, পৃথিবীর ভর হলো ক্যাপিটাল এম, এই আপেলটার ভর হলো স্মল এম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে ভার কেন্দ্র পড়ানো হয়েছে না? সো এরা যদি পুরাটা যদি, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী যদি একটা সম্পূর্ণ যদি একটা বিশাল গোলক হয়, হ্যাঁ, তো পৃথিবীর এই ভরটা কোথায় কেন্দ্রীভূত থাকবে? পৃথিবীর ভার কেন্দ্র হলো এটা, মানে সমগ্র পৃথিবীর ভর এই ভার কেন্দ্রতেই কি থাকবে? কেন্দ্রীভূত থাকবে, স্বাভাবিক, তাই না? পৃথিবী যদি একটা সুষম গোলক হয়,
তাহলে সমগ্র পৃথিবীর ভর ওই গোলকের কেন্দ্রে মানে ভার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকবে। তার মানে ধরে নিলাম এই পুরো পৃথিবীর ভরটা এই কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে, পৃথিবীর সমস্ত ভরটা। আচ্ছা, এখন আপেল গাছে যদি কেউ টোকা মারে, তোমাদের মতো দুষ্ট বালক বালিকা যারা যারা আছো, আপেল দেখলেই তো তোমাদের আপেল খাইতে মন চাবে, তাই না? তো অনেকের আবার এখন আপেল কিনতেও মন চাই। যেন আমার ছোটবেলায় আপেল কেনার খুব ইচ্ছা ছিল, আবার বাজারে পাওয়া যায় আপেল না অ্যাপেল, ঠিক আছে? যাই হোক, তো যখন টোকা মারবা, আপেলের ভর হলো স্মল এম। এখন দেখো একটা জিনিস চিন্তা করে, পৃথিবী যেমন আপেলকে টানে, পৃথিবী ধরো আপেলকে এফ পরিমাণ বলে নিচের দিকে টানে, আপেলও কি করে পৃথিবী ধরো F1 পরিমাণ বলে আপেলকে নিজের দিকে টানে, আপেলও কি করে পৃথিবীকে F2 পরিমাণ বলে নিজের দিকে টানে। এখন এখানে তিনটা কন্ডিশন হতে পারে। নাম্বার 1, F1 is greater than F2. Number 2, F2 is greater than F1. Number 3, F1 is equal F2. এই তিনটা ঘটনার উপর বেস করে অকারেন্স হয় কি, মানে ঘটনা কি ঘটে, ঘটনা যা ঘটে সেটা হলো, পৃথিবী কি কখনো আপেলের দিকে যায়? না, আপেল পৃথিবীর দিকে যায়। তার মানে ঘটনা যা ঘটে তা হলো আপেল কোন দিকে যায়? পৃথিবীর কেন্দ্রের দিকে যায়, আপেল পৃথিবীর দিকে যায়। এখন কথা হচ্ছে আপেল পৃথিবীর দিকে যায় এই স্টেটমেন্টটা মেনে নিয়ে, আপেল পৃথিবীর দিকে যায় এই স্টেটমেন্টটা মেনে নিয়ে তোমরা এবার আমাকে বলো যে এই তিনটা কন্ডিশনের কোনটা সত্য, এই তিনটা কন্ডিশনের কোনটা সত্য। তাহলে আমি জিনিসটা আবার একটু ক্লিয়ার করি। সমগ্র পৃথিবী একটা সুষম গোলক, তো সমগ্র গোলকের ভর এই পৃথিবীর ভার কেন্দ্রে ধরো কেন্দ্রীভূত আছে, পৃথিবীর ভর হলো ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ হলো আর। ফাইন, এখন পৃথিবীর উপরে আছে একটা আপেল গাছ, আপেল গাছে আছে একটা আপেল, ছোট এম। এখন কথা হচ্ছে আপেলকে যেমন পৃথিবী নিজের দিকে টানে, আপেলও তো পৃথিবীকে নিজের দিকে টানবে, আকর্ষণ বল। আমি যদি আরেকজনকে আকর্ষণ করি, সেও আমাকে আকর্ষণ করবে অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? তো একটা বাণী আজকে মাথায় রাখবা, এই পৃথিবীতে যত ধরনের বল আছে তাদের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল বল হলো মহাকর্ষ বল, ঠিক আছে? সবাই সবাইকে আকর্ষণ করে এই বল দ্বারা, ঠিক আছে? সবচাইতে সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। মহাকর্ষ বল হলো সবচাইতে দুর্বল বল, ঠিক আছে? সো এটার মানে মাথায় রাখবা, এই দুর্বল বল দিয়ে সবাইকে আকর্ষণ করা যায়। সো যারা আসলে সবাইকে আকর্ষণ করে তারা আসলে কাউকেই আকর্ষণ করে না, এটা একটু মাথায় রাখবা। সেটা বাস্তব জীবনে প্রযোজ্য, কিন্তু সবাইকে আকর্ষণ করে এমন মানুষজন থেকে দূরে থাকবা, ঠিক আছে? এই আকর্ষণটা কিন্তু দুর্বল, বি কেয়ারফুল। তাহলে যাই হোক, জোকস এক পার্ট। তো দেখো এখন কথা হলো, পৃথিবী যেমন আপেলকে নিজের দিকে টানে, অ্যাপেলও তো পৃথিবীকে নিজের দিকে টানে। এখন তোমরা সবাই এটা বলতেছো যে F1 ইকুয়াল F2, এন্ড এটাই কারেক্ট, এই দুইটা আসলে রং, মানে এটাই কারেক্ট, এটাই আসলে কারেক্ট। মানে পৃথিবী অ্যাপেলকে যে বলে নিজের দিকে টানতেছে, অ্যাপেলও পৃথিবীকে সে বলে নিজের দিকে টানতেছে। তাহলে আমার কোয়েশ্চেন হলো, ভাইয়া আপেল কেন নিচের দিকে যায়, পৃথিবী কেন আপেলের দিকে যায় না? তাহলে এটা যদি কারেক্ট হয়, তাহলে আমার কোয়েশ্চেন হলো, তাহলে কেন আপেল পৃথিবীর দিকে যায়? কেন আপেল পৃথিবীর দিকে যায়? কেন আপেল পৃথিবীর দিকে যায়? পৃথিবীর দিকে যায় কেন পৃথিবী আপেলের দিকে যায় না? কেন পৃথিবী, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, কেন পৃথিবী আপেলের দিকে যায় না? তোমরাই বলতেছো দুইটা বল সমান, আমিও জানি যে মহাকর্ষ বল
এতই দুর্বল বল, এই বলগুলো আসলে সমান, তাই না? তো যদি বলগুলো যদি সমান হয়ে থাকে তাহলে তো মানে এই বলটা F1 আর F2 যদি সমানই হবে, তাহলে অলওয়েজ কেন আপেলটাই নিচের দিকে পড়ে, কেন পৃথিবী উপরের দিকে যায় না? ঠিক আছে, কারণটা কি? তো কারণটা হলো এটাই, দেখো আমরা কি জানি, আমরা সবাই জানি F ইকুয়াল কি, নিউটনের সেকেন্ড ল থেকে জানি F ইকুয়াল ma। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি m ইকুয়াল কত, F বাই a। F যেহেতু দুইটা সমান, তাহলে F1 আর F2 সমান হলে F টা কি হবে, F1 আর F2 সমান হলে F হবে কনস্ট্যান্ট। F কি হবে, F হবে কনস্ট্যান্ট। F1 আর F2 যদি সমান হয়, F1 এবং F2 যদি সমান হয়, F টা কি হবে, কনস্ট্যান্ট হবে। সো F যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ধরে নিলাম m is proportional to 1 by a। যে বস্তুর ভর যত বেশি তার ত্বরণ তত কম। সো আপেলের ভর কম, আপেলের ভর, আপেলের ত্বরণটা ধরে নিলাম আমি স্মল a, পৃথিবীর ত্বরণ আমি ধরে নিলাম a প্রাইম। সো আপেলের ভর পৃথিবীর ভরের চাইতে কম না ভাইয়া? উল্টা লিখছি, সরি। আপেলের ভর পৃথিবীর ভরের চাইতে কম কিনা? তাহলে ত্বরণটা কার বেশি, আপেলের নাকি পৃথিবীর? আপেলের ভর পৃথিবীর ভরের চাইতে কি কম, তার মানে আপেলের ত্বরণ পৃথিবীর ত্বরণ a প্রাইমের চাইতে বেশি। সো পৃথিবীর ভর এতই বেশি, পৃথিবীর ত্বরণ সবচাইতে বেশি, পৃথিবীর ভর সবচাইতে বেশি, বিশাল পৃথিবী। সো বিশাল জিনিসের ত্বরণ কি হবে, ছোট হবে, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, নিউটন সেকেন্ড ল অফ মোশন। নিউটনের সেকেন্ড ল অফ মোশন বলে যে বস্তু যত বড় ওই বস্তুর ত্বরণ তত কম। পৃথিবীর ভর এতই বেশি যেটা ত্বরণ প্রায় নগণ্য, অনেক কম, প্রায় টেন্স টু জিরো, শূন্যের কাছাকাছি। তো এই কারণে আপেল অনেক ছোট, ত্বরণ বেশি, এই কারণে আপেল পৃথিবীর দিকে যায়, পৃথিবী আপেলের দিকে যায় না। সবাই বুঝতে পারছি ভাইয়া? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা একটু বলো তো, সবার ক্লিয়ার কিনা? বেসিক, এগুলো বেসিক ভাইয়া, এগুলা তোমার অনেক কাজে দিবে, এগুলো বেসিক। সবাই বুঝতে পারছো বেসিক গুলা? সবাই বুঝতে পারছো বেসিক গুলা? কি সবাই বুঝতে পারছো ভাইয়া? বেসিক গুলা কি ক্লিয়ার? সবার বেসিক ক্লিয়ার? সবাই কি বেসিকটা বুঝছো? বেসিকটা ক্লিয়ার সবার? বাইজিদের কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে তো ভাই আমার দোষ না, সেটা বলো আমার দোষ? তাহলে তোমার ক্লাস শেষে একটু মানে কি করে নিতে হবে, একটু রিমাইন্ড করে দিতে হবে। ক্লিয়ার না? তাহলে এই কনসেপশনটা ক্লিয়ার না? তার মানে দেখো আবার একটু ক্লিয়ার করে দিই, যেমন আপেল আর পৃথিবী, আপেল ও পৃথিবীকে যে বলে টানতেছে, পৃথিবী আপেলকে একই বলে টানতেছে। তো কেন আপেল পৃথিবীর দিকে যাচ্ছে, কেন পৃথিবী আপেলের দিকে দৌড়ায় যাচ্ছে না? মানে যদি দুইটা বল সমান হয়, আমরা জানি প্রত্যেকটা বস্তু একে অপরকে সমান বলে আকর্ষণ করে, প্রত্যেকটা বস্তু একে অপরকে কি করে, সমান বলে আকর্ষণ করে। সো যদি প্রত্যেকটা বস্তু একে অপরকে সমান বলে আকর্ষণ করবে, তাহলে কেন আপেলের ত্বরণ, আপেল কেনই পৃথিবীর দিকে যায়, কেন পৃথিবী আপেলের দিকে যায় না? ইটস বিকজ অফ মাস। পৃথিবীর মাস অনেক বেশি, সো যার মাস যত বেশি তার অ্যাক্সিলারেশন তত কম, মানে পৃথিবীর ত্বরণ অনেক কম। ত্বরণ কম থাকার কারণে, ইয়েস, ত্বরণ কম থাকার কারণে যায় না, যেটা টেন্স টু জিরো। আর পৃথিবীর ভর, আপেলের ভর অনেক কম, আপেলের ত্বরণ অনেক বেশি, এখানে আপেল কোন দিকে যায়, পৃথিবীর দিকে যায়, নরমাল। আরেকবার বুঝালাম, হোপফুলি ক্লিয়ার? আরেকবার বুঝালাম, হোপফুলি অল অফ ইউ আর ক্লিয়ার। ঠিক আছে, ওকে। সো এইটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব। 1 2 3 4 5। এইটা সবার লেখা হয়ে গেলে, এটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো তো ভাইয়া, এটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো, সবার লেখা হয়ে গেলে ডান, এইটা সবার লেখা হয়ে গেলে ডান। ওকে, সো এটা আশা করি বুঝে গেছি।
এখন এখানে আরেকটা ছোট্ট জিনিস বুঝার আছে, আমি 1 থেকে 5 কাউন্ট করব, না লিখলেও স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5, ঠিক আছে? এখন তাহলে দেখো, এরা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, এটা হলো পৃথিবীর ভর m, এটা হলো r, তো একটা আপেল যদি পৃথিবীর দিকে পড়ে, m ভর বিশিষ্ট আপেল, তাহলে আমরা একটা কনসেপ্ট জানি যেটা হলো ওজন। একটা কনসেপ্ট জানি না ওজন? ওজন কি? কোন বস্তু যে বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, কোন বস্তু যে বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, সেটাই হলো কি? ওজন। তার মানে ওজন হলো আসলে এক ধরনের বল। তো লিখো, ওজন হলো আসলে কি? এক প্রকার বল, ওয়েট আর কি। হ্যাঁ, ওজন হলো প্রথমত এক প্রকার কি? বল। তাহলে ওজনের ডেফিনিশন আমরা সবাই জানি, তাও লিখে দিচ্ছি, যে বল দ্বারা কোনো বস্তু, যে বল দ্বারা কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। কোন দিকে আকর্ষিত হয়? কেন্দ্রের দিকে। যে বল দ্বারা কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কি হয়? আকর্ষিত হয়। যে বল দ্বারা কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কি হয়? আকর্ষিত হয়। যে বল দ্বারা কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে ওজন বলে। আচ্ছা, তো আমরা সবাই জানি ওজন, ওজন F ইকুয়াল কত? F ইকুয়াল হলো mg, ঠিক আছে? ধরো m কেজি ভরে একটা বস্তু, এই যে এটা ধরো এখানে আসলো, পৃথিবী পৃষ্ঠে যদি m কেজি ভরে একটা বস্তু আসে, এই যে এখান থেকে ধরো পড়লো, এখানে পড়লো, কোন বলে পড়ছে? এই যে F ইকুয়াল mg পরিমাণ বলে সে পৃথিবী পৃষ্ঠে নেমে আসছে। তার মানে ওজন যদি এক ধরনের বল হয়, ওজনের ইকুয়েশন কি? F ইকুয়াল কি? mg। আর জিটা কি? অভিকর্ষজ ত্বরণ। এই যে ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়ন্ত বস্তু ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। তোমাদের মধ্যে এমন কোন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যে অভিকর্ষজ ত্বরণ জানো না। আমি ধরে নিচ্ছি তোমরা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে প্রপারলি জানো, বা একদম ইজি। একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে পড়তেছে, ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পড়ন্ত একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। উপরে নিচে কাজ করে এটা। তার মানে F ইকুয়াল mg। আবার এই যে এটা হলো কি? আপেল বা যেকোনো একটা ছোট বস্তু, এরা যেকোনো একটা ছোট বস্তু স্মল m, আর এইখানে কেন্দ্রে আছে পৃথিবীর ভর ক্যাপিটাল M, তাদের মধ্যবর্তী দূরত্বটা কত? এই যে r। তখন আবার আমরা কি লিখতে পারি? আবার আমরা লিখতে পারি F ইকুয়াল মহাকর্ষ বল g ইনটু স্মল m ইনটু ক্যাপিটাল M ডিভাইডেড বাই r স্কয়ার, তাই না? এই যে এই পৃথিবীটা আর পৃথিবীর মধ্যে এই বস্তুটা, সরি এই বস্তুটা আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে, সে আকর্ষণ বলটা যদি মহাকর্ষ বল হয়, তাহলে F ইকুয়াল g ইনটু পৃথিবীর ভর ইনটু বস্তুর ভর ডিভাইডেড বাই r স্কয়ার। সো এই দুটো ইকুয়েশন কম্বাইন করলে আমরা কি পাই? আমরা পাই g ইনটু m বাই, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো ছোটবেলায় তোমরা পড়তে পড়তে বুড়া হয়ে গেছো। তো m কাটা যায়, এখানে g এর একটা ইকুয়েশন আসে, ক্যাপিটাল M ক্যাপিটাল GM বাই কত? r স্কয়ার। এই বাচ্চাকালের ইকুয়েশন তোমরা তো সবাই জানো যে g ইকুয়াল কত? g ইকুয়াল GM বাই r স্কয়ার। আর হচ্ছে কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর হচ্ছে কি? পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। আর হলো কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, যার ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার বা 6400 ইন্টু 10 কিউব মিটার। আর হলো কি? পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার? একদম বাচ্চাদের পড়া, এটা তো ক্লিয়ার না হয়ে উপায় নাই, এটা তো একদমই ইজি পড়া, ঠিক আছে? এটা বুঝছি সবাই? এটা সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও। এটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, একটু লিখে ফেলো, হাতের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, অলসো একটু লিখে ফেলো। লিখে ফেললে যেটা হবে, তোমার হাতের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, লিখে ফেললে যেটা হবে, হাতের কি হয়ে যাবে? প্র্যাকটিস হয়ে যাবে। অলরাইট, লিখা হয়ে গেলে একটু ডান লিখো। লিখা হয়ে গেলে একটু ডান লিখো ভাইয়া।
লিখা হয়ে গেলে একটু ডান লিখো। ওজনের কনসেপ্টটা আরেকবার। ওজন কি? ওজন হলো পৃথিবীর কেন্দ্রে, মানে আমি যে দাঁড়ায় আছি, আমাকে পৃথিবীর কেন্দ্র যে পরিমাণ বলে টানতেছে এটাই হলো ওজন। ঠিক আছে, আমাকে পৃথিবীর কেন্দ্র যে পরিমাণ বল দ্বারা টানতেছে এটাই হলো ওজন। ভাইয়া 7:55 তোমাদের ছুটি দিয়ে দিব, ঠিক আছে, আর 25 মিনিটের মতো ক্লাস হবে। সো ক্লাস শেষে তোমরা নামাজ পড়ে নিতে পারবা, ঠিক আছে। ওজন হলো এক ধরনের বল। এই যে আমি যদি এটাকে এখন ছেড়ে দিই, এটা নিচের দিকে যাচ্ছে না? নিচের দিকে যাচ্ছে মানে এটা অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্র তাকে টানে। তো যে বল দ্বারা টানে সেটাই হলো ওজন, ঠিক আছে। ভাইয়া তোমাদেরকে ঠিক 7:55 ছুটি দিয়ে দিব। এরপরের ক্লাস শুরু হতে আরো 35 মিনিটের মতো টাইম পাবা। সো তোমরা তখন নামাজ পড়ে নিও। হ্যাঁ, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিও। ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো বস্তুর ভর, একটা হলো পৃথিবীর ভর, একটা হলো কি বস্তুর ভর। হ্যাঁ, পৃথিবীতে ছোট আর বড় বস্তুর মধ্যে আকর্ষণ বোঝা যায় না কেন? কিরকম আকর্ষণ? এটা এই যে কেন যায় না, কারণ এটা অনেক দুর্বল একটা বল। সো যেহেতু অনেক দুর্বল বল, সেই জন্য কি করা যায় না, আকর্ষণটা বোঝা যায় না। আচ্ছা, অলরাইট, সেগুলো আমরা পড়ে ফেলছি মোটামুটি, এগুলো আমরা মোটামুটি বুঝে গেছি, ঠিক আছে। তো একটা জিনিস, এই কিছু জিনিস এখানে একটু আমরা মুখস্থ রাখবো। পৃথিবীর ভরের মানটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পৃথিবীর ভর কত? এই যেটা মাথায় রাখবা, 6 × 10⁻24 কেজি, এটা মুখস্থ রাখবা। পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি পৃথিবীর ভর। এটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ভর কত কেজি ভাইয়া? পৃথিবীর ভর হলো 6 × 10⁻24 কেজি। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আর এখানে পৃথিবীর যে ব্যাসার্ধটা, এই যে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে এটাই হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটা এইভাবে মনে রাখার দরকার নাই, তুমি পৃথিবীর ব্যাসার্ধ মনে রাখবা যে আর ইকুয়াল মানে 6400 কিলোমিটার মুখস্থ রাখবা। তো এটাকে এইভাবে লিখবা 6400, আমি যেভাবে পড়াই দিচ্ছি 10 কিউব মিটার, অথবা তুমি এটাকে লিখবা এই যে 6.4 × 10⁻³ × 10 কিউব মিটার, তার মানে এই যে দেখো 6.4 × 10⁻6 মিটার। নরমালি তোমার এটা মুখস্থ রাখলেই হবে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এইটা মুখস্থ রাখলেই তোমার খেলা শেষ। আর জি এর মান তো জানোই, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো এখান থেকে আমাদের জি এর মান কত আসে এখান থেকে? আচ্ছা, তো এটা মুখস্থ রাখবা। এখান থেকে দেখো তাহলে জি এর মান কত আসে। জি এর মান আসে হলো জিএম বাই কত? আর স্কয়ার। এম কি? এম হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে। আবার আমরা কি জানি? আমরা জানি ভর সমান ঘনত্ব গুণ আয়তন। এটা আমরা জানি কিনা? জানি। পৃথিবী যদি একটা গোলক হয়, গোলকের আয়তন, পৃথিবীর আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। পৃথিবী যদি একটা গোলক হয়, গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। পৃথিবী যদি একটা গোলক হয়, এই গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, ঠিক আছে। পৃথিবী যদি একটা গোলক হয়, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে দেখো বসায় আসো, জি ইনটু এম এর মান কত? রো ভি ডিভাইডেড বাই এখানে কত? আর স্কয়ার। আর স্কয়ার এর হচ্ছে স্কয়ার, আর স্কয়ার। আচ্ছা, জি ইনটু রো ইনটু ভি এর মান কত? ভি এর মান হলো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই কি? আর স্কয়ার। তাহলে এখন দেখো কি কি অবশিষ্ট থাকে এখানে। আমি আরেকটু ছোট করে লিখি, সো দ্যাট এক লাইন আড়াই ফেলতে পারি। তাহলে দেখো তো, জি ইনটু রো ইনটু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। তো এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আর স্কয়ার এবং আর কিউব কাটা গেলে আর কি থাকে এখানে? আর অবশিষ্ট থাকে হলো আর। আর
তাহলে এখানে কি থাকবে 4/3 পাই জি আর রো। তাহলে এই যে জি সমান আমরা এটা পাই, জি সমান আমরা এটা পাই, জি সমান আমরা এটা পাই। তো রোটা কি? রোটা হলো পৃথিবীর গড় ঘনত্ব। রোটা আসলে কি? রোটা হলো পৃথিবীর গড় ঘনত্ব, ঠিক আছে? রো, এই যে রোটা হলো কি? এই রোটা হলো পৃথিবীর গড় ঘনত্ব। আজকে অনেক কিছু পড়াই ফেলছি, পৃথিবীর অনেকগুলো ফর্মুলা পড়াইছি। পৃথিবীর গড় ঘনত্ব, রোটা হচ্ছে কি? রোটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। রোটা হলো কি? পৃথিবীর গড় ঘনত্ব, ঠিক আছে? তো এই যে দেখো এখানে সেম জিনিসটা এখানে পড়ানো হয়েছে যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল 0 ভি বাই আর স্কোয়ার, এই যে ভি এর মান 4/3 পাই আর কিউব, এই যে এখান থেকে ক্যালকুলেট করে আসে এটা। তো এখান থেকে তুমি চাইলে রো এর মানটা বের করতে পারো, মানে পৃথিবীর গড় ঘনত্বের মানটা বের করতে পারো। আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমি তোমাদেরকে ব্ল্যাঙ্ক স্লাইডে জিনিসটা আবার বোঝাচ্ছি, দেখো। তাহলে আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম এই যে জি ইকুয়াল কত? জি ক্যাপিটাল এম বাই কত? আর স্কোয়ার। তো এই ক্যাপিটাল এমটা কি ছিল? ক্যাপিটাল এমটা ছিল, এটা যদি পৃথিবী হয়, এই যে দেখো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপর ছিল ক্যাপিটাল এম, আর এটা আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো দেখো আমরা সবাই জানি ভর সমান আয়তন গুণ ঘনত্ব, সো আয়তন ভি, ঘনত্ব হচ্ছে রো ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। তো রোটা কি? রোটা হলো পৃথিবীর গড় ঘনত্ব। রোটা হলো কি? পৃথিবীর গড় ঘনত্ব, আর ভিটা হলো পৃথিবীর আয়তন। সো এটা যদি একটা আর ব্যাসার্ধের গোলক হয়, পৃথিবীকে যদি আমি একটা আর ব্যাসার্ধের গোলক চিন্তা করি, গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, আর হলো ব্যাসার্ধ কিউব। হ্যাঁ, তো দেখো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইনটু রো ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। তো বেসিক্যালি এখানে কে কে কাটা যাবে, এইখানে বেসিক্যালি আর স্কোয়ার আর কিউব কাটা গেলে আর এখানে কি থাকবে? শুধু একটা ছোট একটা আর অবশিষ্ট থাকবে। তাহলে এই লাইনটা কি দাঁড়ায়? এই লাইনটা দাঁড়ায় 4/3, এই যে 4/3 জি, এই যে এখানে একটা পাই আর রো। তাহলে জি ইকুয়াল এটা দাঁড়ায়। এখান থেকে আমরা কি করতে পারি? এই রো এর মানটা বের করতে পারি। এখান থেকে রো ইকুয়াল কি আসে? রো ইকুয়াল আসে জি বাই কত? 4/3 পাই ক্যাপিটাল জি ইন্টু রো। তো এটা দিয়ে কি করতে পারি? আমরা গড় ঘনত্ব বের করতে পারি। রো মানে কি? পৃথিবীর গড় ঘনত্ব। রো মানে হলো পৃথিবীর গড় ঘনত্ব। আমরা পৃথিবীর গড় ঘনত্ব কি করতে পারি? বের করতে পারি। ক্লিয়ার? রো এর মান কত? সো চলো বের করি। রো এর মানটা আমরা বের করতেই পারি, তাই না? কিভাবে বের করবো? দেখো জি এর মান কত? 9.8 জানি, 4/3 পাই এর মানও জানি, ক্যাপিটাল জি কত? ঠিক আছে, এখানে রো হবে না, এখানে রো হবে না, এখানে হবে আর, এখানে হবে আর। ঠিক আছে, এখন আসো পায়ের মান জানি, পায়ের মানটা ক্যালকুলেট করে নিব। জি এর মান কত? ইন্টু 6.673 ইন্টু 10 ইনভার্স কত? 11 ইন্টু আর এর মান কত? 6400 ইন্টু 10 কিউব। সো এইটা ক্যালকুলেট করলেই তোমার কি বের হবে? পৃথিবীর গড় ঘনত্ব বের হয়ে যাবে। পৃথিবীর ঘনত্বকে এক এক জায়গায় এক এক রকম, জিনিসটা আসলে এমন না, ওভারঅল পুরো পৃথিবীটাকে একটা গড় ঘনত্বের পৃথিবী চিন্তা করা হয় আর কি। ঠিক আছে, সো চলো বের করি। 9.8 ভাগ কত আসে দেখো, কত? 4/3 ইন্টু পাই ইন্টু জি 6.673 10 ইনভার্স 11 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 400 10 কিউব। কত আসলো? 5.4 ইন্টু 10 কিউব। হ্যাঁ, তাহলে মোটামুটি 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত? এটাই হলো পৃথিবীর গড় ঘনত্ব। পৃথিবীর গড় ঘনত্বের মান কত? 5.5 ইন্টু 10 কিউব। এমসিকিউতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে দিতে পারে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া।
খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে এটা দিতে পারে। ঠিক আছে, এখনই ছুটি দিয়ে দিব একটু পরে, সো তোমরা নামাজ পড়ে নিতে পারবা। ওকে অহনা, নো ওয়ারিস। এইটা লেখা হইলে সবাই ডান লিখো, এটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো। ঠিক আছে, 5.47 কে আমি একসাথে 5.5 লিখছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবাই বুঝছি। 4000 5478 একই কথা, 5 পয়েন্ট সামথিং ইন্টু 10 কিউব। 5 পয়েন্ট সামথিং ইন্টু 10 কিউব আসলেই হয়। ওকে, ডান, সবার ডান, হোপফুলি সবার ডান, হোপফুলি সবার ডান। ঠিক আছে, হোপফুলি সবার ডান। সো এটা একটু দেখো, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র আজকে একটু গ্লিমস দিয়ে যাই, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে এটা আলোচনা করব। সো এই যে এটাই হলো তোমার ডেনমার্কের একটা জ্যোতির্বিদ। হ্যাঁ, ডেনমার্কের জ্যোতির্বিদ নাম কি? ডেনমার্কের জ্যোতির্বিদের নাম হলো টাইক্রো ব্রাহে। সো ডেনমার্কের এই জ্যোতির্বিদ কি করছে, মঙ্গল গ্রহের এই যে মিশন মার্স আর কি, হ্যাঁ, মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন। আজকে একটু এমসিকিউ পড়াইলাম তোমাদেরকে। তো এই যে আজকে এই পেজটা তোমাদের মেডিকেল এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পেজটা মেডিকেল এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেপলারের সূত্রের এই ইনফোগুলা, প্রথমে ইনফোটা দেখো, ডেনমার্কের জ্যোতির্বিদ, ডেনমার্কের জ্যোতির্বিদ টাইক্রো ব্রাহে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন। তাহলে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন কে? টাইক্রো ব্রাহে। তিনি কিসের বিজ্ঞানী ছিলেন? কোন দেশের বিজ্ঞানী, কোন দেশের জ্যোতির্বিদ? ডেনমার্কের জ্যোতির্বিদ। এরপরে বেসিক্যালি 1618 সালে, এটা মেডিকেল কোশ্চেন, 1618 সালে ডেনমার্কের অপর জ্যোতির্বিদ জোহান কেপলার, এই যে এই পাবলিকটাই হলো কেপলার, এটা হলো টাইক্রো ব্রাহে আর এই বান্দাটা হলো কেপলার। কেপলার কি করছে, গ্রহগুলা কোনো এক, কেপলার বলতেছে গ্রহগুলা কোনো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে। গ্রহগুলা কোনো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে। ঠিক আছে, মেডিকেল কোশ্চেন। তাহলে দুইজনই ডেনমার্কের বিজ্ঞানী, একজন হলো টাইক্রো ব্রাহে, সে মঙ্গল গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করছে, আর গ্রহগুলা যে সূর্যকে কেন্দ্র করে একটা বলে ঘুরতেছে, এটা কে প্রুফ করছে? এই যে কেপলার, জোহান কেপলার, ডেনমার্কের জ্যোতির্বিদ। কত সালে? 1618 সালে। সো এই সম্পর্কে তিনি কয়টা সূত্র প্রদান করেন? 3টা সূত্র প্রদান করেন। তার নাম অনুসারে এই 3টা সূত্রকে কেপলারের গ্রহ সম্পর্কীয় গতিসূত্র বলা হয়। তো সূত্রগুলা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের যেহেতু আজকে নামাজের বিরতি দেই নাই, সো আজকে একটু তাড়াতাড়ি 10 মিনিট আগে ছুটি দিলাম, সো দ্যাট তোমরা নামাজটা পড়ে নিতে পারো। সো হোপফুলি আজকের ক্লাসে আমরা মহাকর্ষ বিকর্ষটা ইনিশিয়াল করে ফেলছি, আমরা বেশ কিছু বেসিক ঝালাই নিছি। তো আজকের ক্লাসটা আশা করি যা যা পড়ালাম সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। পরবর্তী ক্লাস হলো মঙ্গলবার। সো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই ক্লাস শেষে জানিয়ে দিবা। অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস নিতে আসলাম। সো হোপফুলি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে। আজকের ক্লাসে যা যা পড়াইছি সব ক্লিয়ার, সুন্দর করে নোট করে 10ms এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্ট গ্রুপে সাবমিট করে দিবা। নেক্সট ক্লাসে আমরা আরো ডিপে যাব, আরো টাইপ ওয়াইজ ম্যাথমেটিক্যাল জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলবো। আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। হোমওয়ার্ক সাবমিট করে দিও 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্ট গ্রুপে। আফটার লং টাইম ক্লাস, সবাই অবশ্যই জানিয়ে দিবা ক্লাস কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, লেকচার শিটটাও তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, প্যারা নেই।